দুনিয়া প্রায়ই চাকচিক্য দেখেই ফয়সালা করে দেয়, কিন্তু হীরের আসল দাম জহরই জানে। তাকে জড়ানো মখমলি কাপড় নয়। 11 বছরের রাঘব এই কড়া হকিকতের সত্যকে তার ছোট সেই উমরেই বুঝে গিয়েছিল। তার কাপড়গুলো ময়লা ছিল, শার্টে গ্রিজের কালো দাগ এমন জমেছিল যেন সেগুলো কোনো মানচিত্রের অংশ হয়ে গেছে, এবং পায়ে হাওয়াই চপ্পল ছিল, যার অঙ্গুষ্ঠা বারবার বাইরে বেরিয়ে আসত। কিন্তু সেই ময়লা কাপড়গুলোর ভিতরে ধড়কানো হৃদয় এবং সেই ছোট কালো পড়ে যাওয়া হাতগুলোতে একটা এমন জাদু ছিল যা বড় বড় ইঞ্জিনিয়ারদের ডিগ্রির উপরেও ভারী পড়তে পারত। শর্মা অটা গ্যারেজের সেই তপ্ত দুপুরে লোহার খটখট এবং ইঞ্জিনদের গড়গড়াহটের মাঝে রাঘব কোনো তপস্বীর মতো লীন ছিল। ঘামের একটা ফোঁটা তার কনপটি থেকে সরে তার থুতনিতে এসে থেমে গেল, কিন্তু সে তার হাত থামাল না। সে একটা পুরনো স্কুটারের কার্বিউরেটার সাফ করছিল। তার আঙুলগুলো লোহার পুর্জাগুলোর ওপর এমন চলছিল যেন কোনো সঙ্গীতকার পিয়ানো বাজাচ্ছে। তাকে মেশিনদের ভাষা বোঝা যেত। সে লোহার ঠান্ডা এবং তেলের গন্ধ থেকেই বলে দিতে পারত যে ইঞ্জিনের কোন অংশে ব্যথা আছে। হঠাৎ গ্যারেজের বাইরে টায়ারদের জোরে ব্রেক লাগানোর আওয়াজ এলো। ধুলোর একটা গোলাকার উড়ে গেল এবং তার মাঝ থেকে একটা চকচকে কালো লাক্সারি কার এসে থামল। গ্যারেজের শোর একদম থেমে গেল। কারের দরজা খুলল এবং তাতে থেকে সেঠ মালহোত্রা বাইরে বেরোলেন। তাদের মুখে ঘাম কম এবং রাগ বেশি ছিল। তারা শহরের সবচেয়ে ধনী বিল্ডারদের মধ্যে একজন ছিলেন এবং সময়ের দাম তাদের কাছে টাকার থেকেও বেশি ছিল। আরে, কি কেউ এখানে আছে নাকি সবাই ঘুমোচ্ছে? সেঠ মালহোত্রার আওয়াজে বিদ্যুতের মতো কড়া ছিল। তাদের ড্রাইভার, যে নিজেই খুব পারেশান লাগছিল, বোনেট খোলার জন্য দৌড়াল। গ্যারেজের মালিক শর্মাজি হাত মুছতে মুছতে হড়বড়িয়ে বাইরে এলেন। জি সেঠজি, কি সেবা করব? সেবা নয়, সমাধান চাই। মালহোত্রাজি তার কবজিতে বাঁধা দামি ঘড়িকে ঝাঁকিয়ে বললেন, আমার কার স্টার্ট হচ্ছে না। 10 মিনিটে মিটিং আছে এবং এই কবার মাঝ রাস্তায় নখরা দেখাচ্ছে। কোম্পানির সার্ভিস সেন্টারকে ফোন করলাম তো তারা 2 ঘন্টার সময় চাইছে। আমাকে এই গাড়ি এক্ষুনি ঠিক চাই, এক্ষুনি মানে এক্ষুনি। শর্মাজি তোর সবচেয়ে অভিজ্ঞ মেকানিক উস্তাদ কালুকে ইশারা করলেন। কালু, যে নিজেকে এই এলাকার শাহিনশা মনে করত, অহংকার করে এগিয়ে এলো। সে বোনেটের ভিতরে ঝুঁকে দেখল ইঞ্জিন থেকে হালকা হালকা ভাব বেরোচ্ছে এবং অদ্ভুত জলাগন্ধ আসছে। কালু তারগুলো নাড়াল, ব্যাটারি চেক করল, সেলফ মারল, খুর খুর খুর, ইঞ্জিন কাশল, কিন্তু স্টার্ট হল না। রাঘব গ্যারেজের কোণে দাঁড়িয়ে সব দেখছিল। তার হাতে এখনও সেই পুরনো স্ক্রুড্রাইভার ছিল। যেই মাত্র ড্রাইভার ইগনিশন ঘোরাল, রাঘবের কানে একটা খুব সূক্ষ্ম আওয়াজ ধরা পড়ল। এই আওয়াজ সাধারণ লোকদের কাছে শুধু শোর ছিল, কিন্তু রাঘবের কাছে এটা একটা সংকেত ছিল, একটা টিকটিকের আওয়াজ যা হাওয়ার পাইপ থেকে আসছিল, না যে ইঞ্জিন থেকে। সে তার মুঠো ভেঙে নিল। তার মন হলো যে এগিয়ে গিয়ে বলে দেয়, কিন্তু তারপর সে তার ময়লা শার্ট দেখল এবং তারপর সেটজির চকচকে স্যুট দেখল। তোকে কি জিজ্ঞাসা করবে রাঘব? সে মনেই মনে নিজেকে ধমক দিল। তুই তো শুধু একটা ছোট চা আনার। কিন্তু মেশিনের সেই ব্যথা তাকে চুপচাপ দাঁড়াতে দিচ্ছিল না। তার হৃদয় জোরে জোরে ধড়কাচ্ছে, ধকধক ধকধক। এই ভয় শেঠজির রাগের নয়, এই ভয় সেই মেশিনকে মরতে দেখার, যাকে সহজেই বাঁচানো যেত। কালো উস্তাদের কপালে ঘাম ছুটতে শুরু হয়েছে। 5 মিনিট কেটে গেছে। শেঠ মালহোত্রার মুখ এখন লাল হয়ে গেছে। তোমাদের থেকে হবে না, অপরগাঁওয়ার তোমরা সব। শেঠজি চিৎকার করলেন, বন্ধ করো এই নাটক, আমি অন্য ট্যাক্সি ডাকছি। তখনই লোহার কবারের ঢিবির পিছন থেকে একটা পাতলা এবং ভয় পাওয়া আওয়াজ এলো, সাহেব, ও হাওয়াওয়ালা নলিতে কচরা ফেসে আছে হয়তো। সবার চোখ সেই কোণে ঘুরল যেখানে রাঘব দাঁড়িয়েছিল, তার গ্রিস লাগা হাতগুলো পিছনে লুকিয়ে, চোখ নামিয়ে। গ্যারেজে একটা মুহূর্তের জন্য নীরবতা ছড়িয়ে গেল, যেন কেউ চলমান ফিল্মের পজ বোতাম চাপিয়েছে। তারপর হঠাৎ কালু উস্তাদের ভারী ভারী হাসি গুঞ্জে উঠল। তার হাসিতে মজা কম এবং তিরস্কার বেশি ছিল। সে তার পানার রেঞ্জ মাটিতে পটকাতে বলল, শুনলে তোমরা, এখন এই চায়ের কাপ ধোয়া ছোটু আমাদের গাড়ি ঠিক করা শেখাবে। আবে ও যা কেটলি চড়া, ইঞ্জিনদের কথা বড়দের জন্য হয়। রাঘবের মাথা আরও নিচু হয়ে গেল। তার গাল লজ্জা এবং অপমানে জ্বলে উঠল। বাকি মেকানিকরাও দমা হাসিতে হাসছে। শেঠ মালহোত্রা ঘৃণা ভরা চোখের রাঘবের তেল সানা কাপড়গুলোকে উপর থেকে নিচে দেখলেন। শর্মাজি, কি মজাক এটা! আমার সময় নষ্ট করার জন্য এই ছেলে পেলে। শর্মাজি এগিয়ে এসে রাঘবের কান ধরে তাকে পিছনে টেনে নেওয়ার মতোই ছিলেন যে রাঘব তার গলা উঁচু করল। তার চোখে একটা অদ্ভুত চমক ছিল, না অশ্রু ছিল, না ভয়, শুধু একটা জেদ ছিল। সাহেব, রাঘবের আওয়াজ কাঁপছিল, কিন্তু শব্দগুলো স্পষ্ট ছিল। ইঞ্জিনকে শ্বাস আসছে না, আমি আওয়াজ শুনেছি। যদি শ্বাসের নলি সাফ না করলে তুমি পুরো ইঞ্জিনও বদলে দিলে গাড়ি চলবে না। শেঠ মালহোত্রা থেমে গেলেন। তিনি তার কবজি ঘড়ি দেখলেন।
মিটিং শুরু হওয়ার আর মাত্র 15 মিনিট বাকি। অন্য ট্যাক্সি আসতেও সময় লাগবে। তাদের কাছে হারানোর কিছু নেই। তিনি গভীর শ্বাস ছাড়লেন এবং তার অসহায়তাকে রাগে জড়িয়ে বললেন, ঠিক আছে, তোর কাছে 2 মিনিট আছে, শুধু 2 মিনিট। যদি গাড়ি স্টার্ট না হলো তো আমি শর্মার দোকান বন্ধ করিয়ে দেব, বুঝলি? শর্মাজির মুখের রং উড়ে গেল, কিন্তু রাঘব ধীরে শির হিলিয়ে দিল। এখন শুরু হলো সেই মুহূর্ত যা রাঘবের কাছে কোনো পরীক্ষার থেকে কম ছিল না। সে তার চপ্পলগুলো সেখানেই খুলে দিল, যেন কোনো মন্দিরে প্রবেশ করছে। সে কারের দিকে এগোলো, ছপছপ। তার খালি পা গরম ফ্লোরে পড়ছে, কিন্তু তাকে জ্বালা অনুভব হচ্ছে না। তার পুরো মনোযোগ সেই কালো বিশাল ইঞ্জিনের ওপর ছিল, যা একটা অসুস্থ প্রাণীর মতো সেখানে পড়েছিল। সে তার দুটো হাতকে তার প্যান্টে জোরে ঘষল, যাতে জমা গ্রিস একটু কম হয়। তবু হাতের তালু কালোই রইল। সে বনেটের উপর ঝুঁকে পড়ল। ইঞ্জিন থেকে বেরোনো গরম হাওয়ার থাপ্পড় তার মুখে লাগল। সেখানে জ্বলা তেল এবং রাবারের গন্ধ ছিল। সে তার চোখ বন্ধ করল এবং একটা লম্বা শ্বাস নিল। ভয় পাস না রাঘব, সে মনেই মনে নিজেকে বোঝাল। এটা লোহার টুকরো, এটা তোকে কামড়াবে না, শুধু এর ধরকন খুঁজে নে। সে তার পাতলা ছোট হাতটাকে ইঞ্জিনের সেই সরু অংশের দিকে বাড়াল, যেখানে কালুর ভারী হাত পৌঁছাতে পারেনি। জায়গা খুব সংকীর্ণ ছিল। গরম ধাতুতে তার কবজি ছুঁয়ে গেল। চর চামড়া পোড়ার হালকা অনুভূতি হল, কিন্তু রাঘব হাত টেনে নিল না। তাকে অনুভব হল যে হাওয়া টানা পাইপ এয়ার ইনটেকের মুখে কিছু ফেসে আছে। সবার নজর তার উপর টিকেছিল। কালু উস্তাদ হাত বেঁধে মুখে কুটিল হাসি নিয়ে দাঁড়িয়েছিল, তার জয়ের অপেক্ষা করছে। শেঠ মলহোত্রার পা অধৈর্যে মাটিতে বাজছে, থক থক থক। রাঘবের আঙুলগুলো সেই পাইপের ভিতরে হাঁটছে। তাকে কিছু খসখসে অনুভব হল। এটা কোনো লোহার পুর্জা নয়, বরং কিছু অন্য ছিল। সে তার শ্বাস থামিয়ে দিল। তার আঙুলগুলো সেই জিনিসটাকে শক্ত করে জড়িয়ে ধরল। ঘামের একটা ফোঁটা তার নাকের ডগা থেকে টপকে ইঞ্জিনের গরম অংশে পড়ে ছন করে ভাপ হয়ে গেল। সে পুরো তাকত লাগিয়ে সেই ফেসে থাকা জিনিসটাকে বাইরে টেনে নিল। রাঘবের হাত বাইরে এলো তো তার মুঠোয় একটা কালো তেলে লেপা এবং পোড়া কাপড়ের একটা বড় গোলা ছিল। হয়তো আগের সার্ভিসিংয়ের সময় কোনো অসতর্ক মেকানিক সাফাই করতে সেই কাপড়টাকে সেখানে ছেড়ে দিয়েছিল, যা হাওয়ার ভারী চাপের কারণে পাইপের গলায় গিয়ে ফেসে গিয়েছিল এবং ইঞ্জিনের দম ঘুটিয়ে দিচ্ছিল। রাঘব সেই কালো গোলাটাকে মাটিতে ফেলে দিল। থপ! সেই কালো কাপড় কংক্রিটের ফ্লোরে কোনো মরা ইঁদুরের মতো লাগছিল। রাঘব তার শ্বাসগুলো ঠিক করল এবং তার হাতের তালুগুলো আবার তার প্যান্টে মুছল। তার কবজিতে হালকা লাল লাইন উঠে এসেছে, যেখানে গরম লোহা তাকে চুমু দিয়েছে, কিন্তু তার মুখে ব্যথার কোনো চিহ্ন নেই। সে ভয় পেয়ে ড্রাইভারের দিকে দেখল এবং দমা আওয়াজে বলল, এখন স্টার্ট করুন ভাইয়া। গ্যারেজে মৃত্যুর মতো নীরবতা ছিল। সবার নজর সেই ড্রাইভারের হাতে টিকেছিল, যা চাবিতে জমা ছিল। ড্রাইভার চাবি ঘোরাল, ঘ্রর, এবং তারপর 1 সেকেন্ডের মধ্যে ইঞ্জিন একটা সিংহের মতো গর্জন করে উঠল এবং তারপর বিড়ালের মতো নরম হয়ে পুরপুর করতে লাগল। সেই খড়খড়াহট, সেই কাশি, সেই কম্পন সব অদৃশ্য হয়ে গেছে। কারের ইঞ্জিন এখন একটা লয়ে গাইছে, ঠিক সেই মতো যেমনটা ফ্যাক্টরি থেকে বেরোনোর সময় হওয়া উচিত ছিল। এটা সুর নয়, সঙ্গীত ছিল। শেঠ মালহোত্রার চোখ ফেটে যাওয়ার মতো ফাঁক হয়ে রইল। তিনি তার টাইয়ের গাঁট একটু ঢিলা করলেন। যে সমস্যা বড় বড় মেশিন এবং কালুর মতো উস্তাদদের ঘামিয়ে দিয়েছে, তাকে একটা 11 বছরের ছেলে, যার পায়ে ঠিকঠাক চপ্পলও নেই, চুটকিতে সমাধান করে দিয়েছে। কালু উস্তাদের মুখ এমন হয়ে গেল যেন কেউ তার উপর কালি মেখে দিয়েছে। সে তার নজর চুরিয়ে পিছনে সরে গেল, সেই অন্ধকার কোণে যেখানে তার অহংকারকে আশ্রয় মিলতে পারে। শেঠজি ধীরে ধীরে কারের দিকে এগোলেন, কিন্তু তাদের নজর ইঞ্জিনের ওপর নয়, বরং সেই ছেলের ওপর ছিল। রাঘব শেঠজিকে তার দিকে আসতে দেখে ভয় পেয়ে গেল। তাকে লাগল যে হয়তো সে কারকে ময়লা করে দিয়েছে বা কোনো অন্য ভুল হয়েছে। সে 2 কদম পিছনে সরল এবং তার মাথা নামিয়ে নিল। মাফ করুন সাহেব, রাঘব হেঁচকিয়ে বলল। ও আমার হাত ময়লা ছিল, হয়তো বোনেটের নিশান লেগে গেছে, আমি এক্ষুনি সাফ করে দিচ্ছি। সে তার পকেট থেকে একটা ময়লা রুমাল বের করতে লাগল। এই দৃশ্য হৃদয় ছিঁড়ে দেওয়ার মতো ছিল। একটা ছেলে যে এইমাত্র তার ক্ষমতার প্রমাণ দিয়েছে, সে তার সাফল্যের উৎসব মানানোর বদলে তার দারিদ্র্য এবং ময়লার জন্য ক্ষমা চাইছে।
তাকে শেখানো হয়েছে যে ধনী লোকেরা কাজ থেকে নয়, কাপড় থেকে খুশি হয়। শেঠ মালহোত্রা সেখানেই থমকে গেলেন। তাদের ভিতরের ব্যবসায়ী যে সবসময় লাভ ক্ষতি তুলে আজ চুপ হয়ে গেছে। তাদের সামনে দাঁড়ানো সেই ছেলে কোনো সাধারণ মেকানিক নয়। তিনি দেখলেন যে কিভাবে রাঘবের হাত কালো ছিল, কিন্তু তার চোখে একটা অদ্ভুত সততা এবং ভয়ের মিশ্রণ ছিল। শেঠজি একটা গভীর শ্বাস নিলেন, হাঁটু ভেঙে নিচে ঝুঁকলেন যাতে তারা রাঘবের উচ্চতার সমান হয়ে আসেন। তিনি রাঘবের সেই হাতটাকে ধরে নিলেন যা এখনও রুমাল বের করছিল। রাঘব কেঁপে উঠল, যেন তাকে কারেন্ট লেগেছে। তাকে লাগল এখন মার পড়বে, কিন্তু শেঠজি তার ময়লা গ্রিস ছানা হাতটাকে তার দামি ইম্পোর্টেড স্যুটে রাখিয়ে দিলেন। শেঠ মালহোত্রার দামি স্যুটের মখমলি কাপড়ে সেই কালো ঘন গ্রিসের দাগ ছড়িয়ে গেল, ঠিক সেই মতো যেমন দুধে কালির ফোঁটা ছড়ায়। গ্যারেজের মালিক শর্মাজির গলা থেকে একটা দমড়া চিৎকার বেরোল। হে ভগবান, শেঠজির স্যুট! তাদের নজরে সেই স্যুটের দাম রাঘবের পুরো জীবনের উপার্জনের থেকে বেশি ছিল। তারা দৌড়ে একটা সাফ তোয়ালে আনতে যাচ্ছিলেন যে মালহোত্রাজি হাতের ইশারায় তাদের সেখানেই থামিয়ে দিলেন। রাঘবের শরীর পাথরের মূর্তি হয়ে গেছে। তার ছোট হাতের তালু এখনও শেঠজির বুকে ছিল। তাকে তার আঙুলের পোড়ের নিচে শেঠজির হৃদয়ের ধড়কন অনুভব হচ্ছে। ধক ধক। এই ধড়কন কোনো ধনী মানুষের নয়, বরং একটা এমন মানুষের যে আজ ঝুঁকে একটা দক্ষ ছেলেকে সালাম করছে। এটা ময়লা নয় বেটা। শেঠ মালহোত্রার আওয়াজ ভারী হয়ে গেছে, তার গলা ভরে এসেছে। তিনি রাঘবের চোখে সোজা দেখলেন। এটা সেই কালি যা দিয়ে তুমি তোমার ভাগ্য লিখবে। লোকেরা কাপড়ে লাগা দাগ দেখে, কিন্তু আমি তোমার হাতের জাদু দেখছি। রাঘব ধীরে তার হাত পিছনে টেনে নিল। সে এখনও বুঝতে পারছে না যে এটা বাস্তব না কোনো স্বপ্ন। তার জীবনে সে শুধু ধাক্কা এবং গালি খেয়েছে। যখনই কোনো বড় গাড়ির লোক আসত, তাকে দূর সরানোর বলা হতো, যেন সে কোনো রোগ। আজ প্রথমবার কেউ তাকে মানুষ মনে করেছে। মালহোত্রজি উঠে দাঁড়ালেন। তিনি তার পকেট থেকে ওয়ালেট বের করলেন। চকচকে সেই ওয়ালেটের গন্ধ রাঘবের নাকে পৌঁছল। তিনি নোটের একটা গাদা বের করলেন, 500-এর কড়া নোট। তিনি গুনে না সেই পুরো গাদাটা রাঘবের কালো তেলসানা হাতে দিয়ে দিলেন। রাঘবের হাত কাঁপতে লাগল। নোটগুলোর সেই ওজন তাকে কোনো পাহাড়ের মতো লাগছে। সে এত টাকা একসাথে কখনো দেখেনি। না না সাহেল, রাঘব হেঁচকিয়ে বলল, এটা এটা অনেক বেশি। শর্মাজি আমাকে মারবে। সে ভয় পেয়ে শর্মাজির দিকে দেখল, যাদের চোখ এখন লোভে চকচক করতে শুরু হয়েছে। শেঠ মালহোত্রা শর্মাজির সেই লোভী নজর দেখে নিলেন। তাদের চোখে একটা মুহূর্তের জন্য অঙ্গার জ্বলে উঠল। তারা শর্মাজির দিকে ঘুরলেন। তাদের আওয়াজ এখন আবার কঠিন হয়ে গেছে। শর্মা, এই টাকা গ্যারেজের বিলের নয়, এটা এই ছেলেরই নাম। যদি আমাকে খবর পেলাম যে এর থেকে 1টা রুপিয়াও তুমি বা তোমার এই উস্তাদ নিয়েছে, তিনি কালুর দিকে আঙুল তুললেন যে এখন খাম্বার পিছনে লুকোনোর চেষ্টা করছে, তো আমি তোমার এই দোকান এবং তোমার এই ব্যবসা দুটোই উখড়ে ফেলব, বুঝলে? শর্মাজি ঘাবড়ে জোরে জোরে মাথা নাড়লেন। জি জি শেঠজি, একদম, এটা তো রাঘবেরই, আমরা হাতও লাগাবো না। মালহোত্রাজি আবার তার কোটের ভিতরের পকেট থেকে একটা সোনার রঙের ভিজিটিং কার্ড বের করলেন। তিনি তাকে খুব সতর্কতার সাথে রাঘবের শার্টের উপরের পকেটে ঢুকিয়ে দিলেন, ঠিক তার হৃদয়ের কাছে। রাঘব, তিনি নরম করে বললেন, এই টাকা বাড়ি নিয়ে যাও তোমার মায়ের জন্য, এবং যেদিন তোমাকে লাগবে যে তোমাকে এই কচরার ঢিবি থেকে বাইরে বেরোতে হবে এবং তোমার আসল জায়গা তৈরি করতে হবে, এই কার্ডে লেখা ঠিকানায় চলে এসো। আমার গ্যারেজে শুধু গাড়ি সারানো হয় না, সেখানে ভাগ্যও তৈরি করা হয়। শেঠজি ঘুরলেন এবং তার কারে বসলেন। ড্রাইভার সম্মান করে রাঘবকে দেখল এবং তারপর গাড়ি এগিয়ে নিল। ভুং করে গাড়ি ধুলো উড়িয়ে চলে গেল, কিন্তু পিছনে ছেড়ে গেল একটা এমন আশা যা সেই গ্যারেজের অন্ধকার কোণে সূর্যের মতো চকচক করছে। রাঘব মুঠোয় টাকা নিয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। হাওয়ায় এখনও সেই দামি কারের পারফিউমের গন্ধ ছিল, যা গ্রিসের দুর্গন্ধের ওপর ভারী পড়ে যাচ্ছে। সে তার পকেটে রাখা সেই কার্ডটাকে টোকাল। সেই কার্ড শক্ত ছিল, কোনো ঢালের মতো। কিন্তু তখনই তার কানে একটা ভারী পায়ের আহট শোনা গেল, ধপ ধপ। শর্মাজি তার কাছে আসছে এবং তাদের মুখে এখন সেই ভয় নেই যা শেঠজির সামনে ছিল। এখন সেখানে একটা নিষ্ঠুর হাসি ছিল। শর্মাজির ছায়া রাঘবের ছোট অস্তিত্বের ওপর হাবি হয়ে গেল। গ্যারেজের শাটার এখনও অর্ধেক খোলা ছিল, কিন্তু রাঘবকে লাগল যেন অন্ধকার গাঢ় হয়ে যাচ্ছে। ওস্তাদ কালুও তার কোণ থেকে বাইরে বেরিয়ে এসেছে। তার হাতে এখনও সেই পানা রেঞ্জ ছিল, যাকে সে বারবার তার হাতের তালুতে মারছে। থক থক থক। সেই আওয়াজ কোনো বিপদের ঘণ্টার মতো ছিল। ওরে ও লাট সাহেব,
শর্মাজির আওয়াজে এখন সেই মিষ্টতা নেই, বরং একটা বিষাক্ত ফুসফুসাহট ছিল। তারা রাঘবের একদম কাছে এসে গেলেন, এত কাছে যে রাঘবকে তাদের মুখ থেকে আসা গুটকার দুর্গন্ধ অনুভব হতে লাগল। বড় মেকানিক হয়ে গেছিস তুই, শেঠজি থেকে ইনাম নিচ্ছিস। রাঘব নোটের গাদাটাকে তার বুকের সাথে চেপে ধরল, তার ধড়কনগুলো পাঁজরে ধাক্কা খাচ্ছে। এটা এটা আমার, রাঘব কাঁপতে কাঁপতে বলল। শেঠজি আমাকে দিয়েছে, আমার মায়ের ওষুধের জন্য। তোরে খালে কি বে? কালু পিছন থেকে এসে রাঘবের গলা চেপে ধরল। তার পকড় লোহার শিকঞ্জার মতো শক্ত ছিল। এটা গ্যারেজ শর্মাজির, এটা যন্ত্রপাতি শর্মাজির, এবং তুইও শর্মাজির নকর। যা কিছু এই গ্যারেজের ভিতরে পড়ে সেটা মালিকের হয়। রাঘব লড়াই করল, সে তার কনুই মারার চেষ্টা করল, কিন্তু 11 বছরের অপুষ্ট শরীর সেই ভারী ভারী মানুষের সামনে কি করতে পারে? কালু তার হাত মুড়িয়ে দিল। ছট, কবজি থেকে হালকা চটকানোর আওয়াজ এলো। ব্যথার একটা ঢেউ রাঘবের কাঁধ পর্যন্ত ছুটে গেল, তার মুঠো ঢিলে হয়ে গেল। শর্মাজি গিধের মতো ঝাঁপিয়ে পড়লেন। তিনি রাঘবের ছোট মুঠোকে জোর করে খুললেন। রাঘবের আঙুলগুলো সাদা হয়ে গেছে, কিন্তু সে নোট ছাড়েনি। শর্মাজি একটা একটা করে তার আঙুলগুলো সোজা করলেন। না, ছাড়ো, এটা আমার মায়ের। রাঘব চিৎকার করল। তার চোখ থেকে অশ্রু ছলকে পড়ল এবং তার গালে জমা কালিতে 2 সাফ লাইন তৈরি করল। ভগবানের জন্য ছাড়ো মালিক। কিন্তু পাথর গলে যেতে পারে শর্মাজির লোভ নয়। তিনি নোটের গাদা ছিনিয়ে নিলেন। রাঘব খালি হাত রইল, হাওয়ায় লটকানো। কালু তাকে ধাক্কা দিয়ে মাটিতে পটকে গেল। ধুম, রাঘবের কনুই কংক্রিটে ধাক্কা খেল এবং ছিলে গেল। রক্তের একটা ফোঁটা রিসতে লাগল। শর্মাজি থুতু লাগিয়ে নোট গোনা শুরু করলেন। স্যার নোটের সেই আওয়াজ রাঘবের কান্নার আওয়াজের থেকে বেশি জোর ছিল। 15,000। শর্মাজির চক চকচক করে উঠল। তিনি কালুর দিকে দেখলেন এবং একটা কুটিল হাসি ছুড়লেন। 5 তোর, 10 আমার। এবং এটা, তিনি রাঘবের দিকে ঘৃণা করে দেখলেন, যে মাটিতে পড়ে তার কবজি সাহালাচ্ছে। এটা ভাড়া আমার গ্যারেজে তোর চতুরতা দেখানোর। বেরো যা এখান থেকে, কালু লাথি মেরে বলল। এখন তোর দরকার নেই, শেঠজির সামনে আমাদের নাম ডুবয়, চল ভাগ। রাঘব ধীরে ধীরে উঠল। তার শরীর ব্যথায় ভেঙে পড়ছে, কিন্তু তার হৃদয় সেই ব্যথার থেকে বেশি আহত। তার পকেট খালি হয়ে গেছে। সেই টাকা যা তার অসুস্থ মায়ের জন্য সঞ্জীবনী ছিল, এখন সেই লোভী মানুষের পকেটে চলে গেছে। কিন্তু তখনই তার হাত তার শার্টের ওপরের পকেটে গেল। সেখানে একটা শক্ত কাগজের টুকরো এখনও উপস্থিত ছিল। শেঠ মালহোত্রার কার্ড। শর্মা এবং কালু নোটের মাটোয়ারায় এত ব্যস্ত ছিল যে তাদের মনোযোগ সেই কার্ডের ওপর যায়নি। রাঘব তার মুঠো ভেঙে নিল। তারা তার থেকে তার বর্তমান ছিনিয়ে নিয়েছে, কিন্তু তার ভবিষ্যৎ এখনও তার পকেটে নিরাপদ ছিল। সে তার ছেঁড়া চপ্পল পরল, তার চোখের অশ্রু মুছল এবং গ্যারেজের বাইরের চিলচিলে রোদে পা রাখল। সে পিছনে ঘুরে দেখল না। গ্যারেজের সেই শোর, সেই গালি, সেই অপমান সব পিছনে ছুটে যাচ্ছে। রাস্তায় গাড়িদের শোর ছিল। রাঘব তার পকেট থেকে সেই গোল্ডেন কার্ড বের করল। সূর্যের আলোয় সেই কার্ড সোনার ইটের মতো চকচক করছে। তার ওপর একটা ঠিকানা লেখা ছিল এবং নিচে লেখা ছিল মালহোত্রা মোটরস, যেখানে স্বপ্ন সত্য হয়। রাঘবের ভিতরের মেকানিক জেগে উঠল। সে নিজের সাথে প্রতিজ্ঞা করল, আজ তুমি আমাকে ধাক্কা দিয়েছ শর্মাজি, কাল আমি এই শহরকে চালাব। সে কার্ডটাকে আবার পকেটে রাখল এবং বাস স্টপের দিকে হাঁটা লাগাল। তাকে জানা ছিল যে তাকে কোথায় যেতে হবে। এটা শুধু একটা গ্যারেজ বদলানোর যাত্রা নয়, এটা রাঘবের জীবন বদলানোর যাত্রা ছিল। শহরের শোর পিছনে ছুটে গেছে এবং এখন রাঘব সেই এলাকায় ছিল যেখানে হাওয়ায়ও ধনের গন্ধ ছিল। এখানে রাস্তাগুলো এত সাফ যে তাদের উপর খাওয়া যেত, এবং সেই রাস্তার শেষে দাঁড়িয়েছিল মালহোত্রাও মোটরস। এটা কোনো গ্যারেজ নয়, এটা গাড়িদের প্রাসাদ ছিল। বিশাল কাঁচের দেয়াল, যাদের পার দুধিয়া আলোয় স্নান করা বিশ্বের সবচেয়ে দামি গাড়িগুলো দাঁড়িয়েছিল। ফ্লোর এত চকচকে যে রাঘবকে বাইরে দাঁড়িয়ে তার মধ্যে আকাশের ছায়া দেখা যাচ্ছে। 11 বছরের রাঘব সেই কাঁচের দেয়ালের সামনে দাঁড়িয়ে তার ছায়া দেখছিল। ময়লা কাপড়, উলঝে চুল এবং গালে লাগা সেই গ্রিসের দাগ। সে সেই চাকচিককে একটা দাগের মতো লাগছে। সে একটা গভীর শ্বাস নিল, তার ছেঁড়া শার্ট ঝেড়ে এবং কাঁচের স্বয়ংক্রিয় অটোমেটিক দরজার দিকে পা বাড়াল। যেইমাত্র সে সিঁড়িতে উঠল, একটা ভারী ভারী হাত তার পথ আটকাল। কোথায় মুখ তুলে চলে আসছিস? উর্দি পড়া একটা সিকিউরিটি গার্ড তাকে এমন আটকাল যেন সে কোনো আওয়ারা প্রাণী। গার্ডের মুছ তাতানো ছিল এবং চোখে ঘৃণা ছিল। এটা কোনো মন্দিরের ভাণ্ডারা নয়, চল এগিয়ে যা। রাঘব তার পকেটে হাত রাখল। তার হৃদয় দ্রুত ধড়কতে লাগল। আমাকে সেট মালহোত্রাজির সাথে দেখা করতে হবে, রাঘব হিম্মত জুটিয়ে বলল।
গার্ড একটা মুহূর্ত তাকে দেখল এবং তারপর জোরে হাসল। তার হাসি কাঁচের দেয়ালে ধাক্কা খেয়ে গুঞ্জে উঠল। সেঠজির সাথে তুই? আরে যা, তোর চেহারা দেখায় নেয়। সেঠজির কুকুরও তোর থেকে ভালো অবস্থায় থাকে। ভাগ এখান থেকে, নয়তো ডান্ডা দিয়ে চামড়া উধেড়ে দেব। রাঘব হার মানেনি। সে কাঁপা হাতে তার পকেট থেকে সেই গোল্ডেন কার্ড বের করল। কার্ড এখন একটু মোড়া হয়ে গেছে এবং তার ওপর রাঘবের ঘামের নিশান ছিল, কিন্তু সেটা এখনও সোনার মতো চকচক করছে। এটা দেখো, তারা নিজে দিয়েছে আমাকে, তারা ডেকেছে। গার্ড কার্ডটাকে রাঘবের হাত থেকে ছিনিয়ে নিল। সে কার্ডটাকে উলটপালট করে দেখল এবং তারপর রাঘবের মুখে মারিয়ে দিল। কার্ড হাওয়ায় লহড়িয়ে নিচে ধুলো ভরা রাস্তায় পড়ে গেল। চোর কোথাকার! ধাড়াম! তার কনুই সেই জায়গায় আবার ছিলে গেল যেখানে কালু চোট দিয়েছে। ব্যথার আরেকটা ঢেউ এলো, কিন্তু এবার রাঘব কাঁদল না। সে রেংতে সেই কার্ডের দিকে এগোল যা ধুলোয় পড়েছিল। সেই কার্ড তার স্বাভিমান ছিল। যেইমাত্র তার আঙুলগুলো কার্ড ছুঁতে যাচ্ছে, একটা চকচকে কালো জুতো সেখানে এসে থামল। রাঘব ধীরে ধীরে তার নজর উপরে তুলল। কালো প্যান্টের স্ত্রী করা ক্রিজ, দামি কোট এবং তারপর সেই মুখ, সেঠ মালহোত্রা। তারা এইমাত্র তার কার থেকে নেমেছেন এবং শোরুমের ভিতরে যাচ্ছিলেন। তখনই তাদের নজর মাটিতে পড়া সেই ছেলের উপর পড়ল। পরিবেশ একদম থেমে গেল। গার্ড যে এখন রাঘবকে মারার জন্য তার ডান্ডা তুলছে, সেঠজিকে দেখে মূর্তি হয়ে গেল। তার ডান্ডা হাওয়াই থেমে গেল। স্যার, স্যার! গার্ড হেঁচকে বলল, এই ভিখারি ভিতরে ঢোকার চেষ্টা করছিল, আমি ভাগিয়ে দিয়েছি। সেঠ মালহোত্রা গার্ডের কথা অশ্রুত করলেন। তাদের নজর শুধু রাঘবের ওপর ছিল। রাঘব ধুলো থেকে সেই কার্ড তুলল এবং তাকে তার বুকে চেপে ধরল, যেন কোনো মা তার ছেলেকে বাঁচাচ্ছে। তার চোখে প্রশ্ন ছিল, আমি কি সত্যি এখানে আসার যোগ্য? মালহোত্রাজির চোখে আর্দ্রতা ভেসে উঠল। তিনি সেই দিন গ্যারেজে একটা দক্ষ মেকানিক দেখেছিলেন, কিন্তু আজ তাদের সেই ছেলের ভিতরে একটা যোদ্ধা দেখা যাচ্ছে, যে তার সম্মানের জন্য লড়াই করছে। সেঠজি তার হাত এগিয়ে দিলেন। এবার তিনি রাঘবকে তুলতে শুধু আঙুল নয়, পুরো হাত দিলেন। আমি বলেছিলাম না? সেঠজির আওয়াজ গুজে উঠল। এই কার্ড এখানের চাবি, এবং চাবিকে ধুলোয় রাখা হয় না। গার্ডের ঘাম ছুটতে লাগল। সে দেখল যে শহরের সবচেয়ে বড় মানুষ সেই ময়লা ছেলের হাত ধরে তাকে দাঁড় করাচ্ছে। সেঠজি রাঘবের কাঁধে হাত রাখলেন এবং গার্ডের দিকে দেখলেন। তাদের চোখে এত ঠান্ডা ছিল যে গার্ড কেঁপে উঠল। এটা ভিখারি নয়, সেঠজি চিবিয়ে চিবিয়ে বললেন। এটা আজ থেকে এই কোম্পানির সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে মূল্যবান সদস্য। পরের বার যদি এটা আওয়াজও দিল, তো গেট তুমি না, এটা খুলবে, বুঝলে? গার্ড মাথা নামাল। জি স্যার। সেঠ মালহোত্রা রাঘবের হাত ধরে নিলেন। চলো রাঘব, তোমার চেয়ার অপেক্ষা করছে। যেইমাত্র তারা দুজন সেই কাঁচের বিশাল দরজার দিকে এগোলেন, সেই দরজা নিজেই খুলে গেল। ভিতর থেকে ঠান্ডা হাওয়ার ঝোঁকা এলো, যা রাঘবের ঘাম শুকিয়ে দিল। সে ভিতরে পা রাখছে, ধুলো এবং গরমের দুনিয়া থেকে বেরিয়ে সম্মান এবং সুযোগের দুনিয়ায়। কিন্তু গল্প এখনও শেষ হয়নি। রাঘব ঘুরে যাওয়ার আগে একবার পিছনে দেখল, সেই শহরের দিকে যা তাকে প্রত্যাখ্যান করেছে। সময়ের চাকা যখন ঘোরে, তো যারা অর্শে থাকে তারা ফর্সে চলে আসে, এবং যারা ধুলোয় থাকে তারা আকাশ ছুঁয়ে নেয়। 15 বছর কেটে গেছে। শহরের সবচেয়ে বড় অডিটোরিয়ামে তালির গড়গড়াহাট গুজে উঠছে। তর 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 ক্যামেরার ফ্ল্যাশলাইট বিদ্যুতের মতো চকচক করছে। মঞ্চে একটা যুবক দাঁড়িয়ে আছে, যার ব্যক্তিত্ব কোনো চুম্বকের মতো সবাইকে তার দিকে টানছে। সে একটা চমৎকার নেভি ব্লু স্যুট পরেছে। কবজিটা সেই দামি ঘড়ি ছিল যা কখনো সেঠ মালহোত্রা পরতেন, এবং তার মুখে একটা বিজয়ীর শান্তি ছিল। এটা রাঘব ছিল। এখন সে কোনো ছোট নয়, বরং দেশের সবচেয়ে বড় অটোমোবাইল কোম্পানি মালহোত্রা অ্যান্ড রাঘব ইনোভেশনসের এমডি এবং প্রধান ইঞ্জিনিয়ার ছিল। আজ সে একটা এমন ইঞ্জিন তৈরি করেছে যা পেট্রোল ছাড়া সৌরশক্তি এবং হাওয়ার চাপে চলে। সেই হাওয়ার চাপ যা সে শৈশবে বুঝেছে। প্রোগ্রাম শেষ হবার পর রাঘব তার অফিসের দিকে এগোচ্ছে। তার সাথে বডিগার্ডদের ঘেরা ছিল। তখনই গেটে শোর শোনা গেল। দু বুড়ো অসহায় ব্যক্তি সিকিউরিটি গার্ডদের পায়ে পড়ে গিরগির করছে, সাহেব, আমাদের ভিতরে যেতে দাও, আমাদের বড় সাহেবের সাথে দেখা করতে হবে, পেটের আগুন নেভাতে হবে, কোনো ছোটমোটো কাজ দাও, ঝাড়ু পোছা হলেও চলবে। একটা খসখসে ভাঙা আওয়াজ এলো। রাঘবের পা থেমে গেল। সেই আওয়াজ, সেই চেনা গিরগিরাহট। সে গার্ডদের সরানোর ইশারা করল। সামনে দু বুড়ো দাঁড়িয়ে আছে। একজনের চুল পুরো সাদা হয়ে গেছে এবং কোমর ঝুঁকে ধনুক হয়ে গেছে। সে সারমাজি ছিলেন। দ্বিতীয়, যার হাত কাঁপছে এবং চোখে মতিয়াবিন্দ নেমে এসেছে, সে উস্তাদ কালু ছিল। তাদের গ্যারেজ বছর আগে ঋণ এবং বদনামের কারণে নিলাম হয়ে গেছে।
আজ তারা সেই শহরে ভিক্ষা চাওয়ার কাগারে ছিল। রাঘব ধীরে ধীরে তাদের কাছে গেল। তার জুতোর থক শুনে দুজনেই মাথা তুলল। তাদের ধোঁয়াটে চোখ সামনে দাঁড়ানো সেই ধনী যুবককে দেখল, কিন্তু চিনল না। মালিক শর্মা কাঁপা হাতে দোয়া দিল, ভগবান তোমাকে আরও উন্নতি দিক। আমরা খুব গরিব, গ্যারেজ বন্ধ হয়ে গেছে, খাওয়ার লালে পড়েছে। রাঘব তার পকেট থেকে একটা সোনার পেন বের করল এবং তাকে তার আঙুলের মাঝে ঘোরাল। তারপর সে তার হাতা উপরে করল। তার কবজিতে একটা পুরনো নিশান এখনও উপস্থিত ছিল, সেই নিশান যা কালুর মোড়ানো থেকে তৈরি হয়েছে। হাত কাঁপছে ওস্তাদ? রাঘব ভারী আওয়াজে জিজ্ঞাসা করল। এটা সেই হাত না যা কখনো ছেলেদের কবজি মোড়াত? কালু এবং শর্মাকে যেন সাপ ছুঁয়েছে। তারা পাথরের মতো জমে গেল। তাদের ঘাবড়ে রাঘবের মুখকে গভীর করে দেখল। সেই চোখে সেই গভীরতা ছিল, সেই আগুন ছিল। রাঘব শর্মার মুখ থেকে হাওয়া বেরোল। হ্যাঁ রাঘব। রাঘব হেসে বলল, কিন্তু সেই হাসিতে জয় ছিল, অহংকার নয়। সেই 11 বছরের রাঘব, যার 15,000 টাকা তোমরা দুজন ছিনিয়ে নিয়েছিলে, মনে আছে? শর্মা এবং কালুর পায়ের তলায় মাটি সরে গেল। তারা থরথর করে কাঁপতে লাগল। তাদের লাগলো এখন পুলিশ আসবে বা এই বড় মানুষ তাদের জেল পাঠাবে। তারা দুজনেই রাঘবের পায়ে পড়তে লাগল। মাফ করো বেটা, আমাদের পাপ হয়েছে, আমাদের মেরো না। রাঘব ঝুঁকে তাদের থামালো। সে তাদের ছুঁয়ে নিল না, শুধু তার পকেট থেকে একটা চেক বুক বের করল। সে তার উপর কিছু লিখল, সস্বর পাতা ছিঁড়ে শর্মার হাতে দিয়ে দিল। শর্মা কাঁপতে কাঁপতে চেক দেখল। তার ওপর 15,000 টাকা লেখা ছিল, না একটা পয়সা কম, না একটা বেশি। এটা তোমাদের ঋণ ছিল। রাঘব শান্ত স্বরে বলল, আজ হিসাব সমান হলো। সেই দিন তোমরা আমার পকেট থেকে টাকা ছিনিয়েছিলে, তো আমাকে আমার ভাগ্য নিজে লিখতে হয়েছে। যদি তোমরা আমাকে সেই গ্যারেজ থেকে ধাক্কা মেরে না বের করতে, তো হয়তো আমি আজও সেখানে কোথাও কোণে বসে পাঞ্চার তৈরি করছিলাম। তোমাদের ধন্যবাদ। রাঘব তার গার্ডদের দিকে দেখল। এদের গেট পর্যন্ত ছেড়ে দিয়ে আয়, এবং হ্যাঁ, এদের পেট ভরে খাবার খাইয়ে দিও। আমার গ্যারেজ থেকে কেউ ক্ষুধার্ত যায় না। রাঘব ঘুরল এবং তার আলিশান কারের দিকে এগোল। শর্মা এবং কালু হাতে সেই চেক নিয়ে তার নিজেদের লজ্জার ভারে চাপা পড়ে সেই যাওয়া সূর্যকে দেখতে রইল। তাদের বোঝা গেল যে তারা শুধু একটা ছেলেকে নয়, বরং একটা হিরে কচড়ায় ফেলে দিয়েছে। রাঘব গাড়িতে বসল। সে তার শার্টের উপরের পকেটে হাত রাখল, যেখানে আজও শেঠ মালহোত্রার সেই পুরনো কার্ড রাখা ছিল। সে আকাশের দিকে দেখল এবং ধীরে বলল, ধন্যবাদ শেঠজি। গাড়ি স্টার্ট হলো এবং রাঘব তার নতুন দুনিয়ার দিকে চলে গেল। এটা প্রমাণ করে যে ট্যালেন্ট কাপড়ে নয়, চরিত্রে থাকে।